ভালো আছেন? শহরে আইলেন কবে? কোনো কাজ আছে? প্লাবন ছোট্ট শ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হরপ্রসাদ, আমার আম্মা একটু অসুস্থ হয়েছিল তাই এসেছিলাম। তা তুমি এখানে তো কিসের জন্য কাজ করো তাই না? মাস্টার জেঠিমা, আপনি ভালো আছেন এখন? বর্ষা বেগম দাম্ভিকতা বজায় রেখে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ভালো আছি। তা বাবা, আমার ছেলের বিয়ে এই সপ্তাহের শেষের দিন, শুক্রবারে। জুম্মার দিনে শুভ কাজটা করব। তোমার দাওয়াত রইল। মহিলার কথায় খানিকটা ভড়কে যায় হরপ্রসাদ। এতক্ষণে তার চোখ গেল মাস্টার মশাইয়ের পাশে থাকা হালকা বেগুন রঙের শাড়ি পরা সুন্দর সুশীল মেয়েটার দিকে। মোটা এক বেনি গাঁথা তার চুলে, যে বেনিটা ডান পাশে এনে রাখা হয়েছে একদম হাঁটু সমান। চোখে গোটা চোখে মোটা গাঢ় করে কাজল লেপটানো, মুখটা একটু লম্বাটে। মায়াবতী না হলেও বেশ রূপবতী। শরীরের শাড়ি আর সুগন্ধিটার সুগন্ধে বোঝা যাচ্ছে বেশ শুভ্রান্ত ঘরের মেয়ে। হরপ্রসাদ কিছুক্ষণ মনো থেকে মাস্টার মশাইয়ের হবু অর্ধাঙ্গিনীকে পরখ করে বলল, মেলা সুন্দর বউ হইব তাহলে আমাগো মাস্টার মশাইয়ের। তা বউ লইয়া বুঝে গ্রামে যাবেন? হ্যাঁ। হরপ্রসাদ আর কিছু বলল না, কেবল নীরব দৃষ্টিতে তাকালো মাস্টার মশাইয়ের পানে। মাস্টার মশাইয়ের এক দৃষ্টি নিশ্চুপ নিস্তেজ। মাস্টার মশাইয়ের দৃষ্টি নিশ্চুপ নিস্তেজ। হরপ্রসাদ যেন কিছু প্রত্যাশিত কথা শুনতে চেয়েছিল, কিন্তু তা শুনতে না পেয়ে হতাশার শ্বাস ফেলল। একটা তেতো ভাব খেলে গেল তার শরীরে, আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে হলো না মাস্টার মশাইয়ের এত সুন্দর মধুর সামনে। দ্রুত বিদায় নিয়ে সে সোজা পথ ধরে হাঁটা ধরল। হরপ্রসাদ বলতে চেয়েছিল তিস্তার নিখোঁজ হওয়ার খবরখানা, কিন্তু মাস্টার মশাইয়ের দারুণ সুখে থাকার গল্প শুনে মিয়ে গেল সে ইচ্ছা। মাস্টার মশাই তবে বেশ ভালোই আছেন, কিন্তু তিস্তা, সে কোথায়? মানতে পারবো তো এই খবরখানা? সাদাসিধা হরপ্রসাদের মনে বিষাদের ছায়া নামলো। আজ থেকে প্রায় মাস 3-4 আগের কথা। সে শহরের কাজে ছুটি পেয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। তিস্তা ভ্রমরের প্রাণপ্রিয় মানুষ ছিল বলে তাদের বাড়িতে তিস্তার আনাগোনা বেশিই ছিল। একদিন হরপ্রসাদ সকালে গঞ্জের হাট থেকে সবে বাজার করে ফিরেছে। বাজারের জিনিসপত্রগুলো হেসেলে রাখার উদ্দেশ্যে যেতেই দূর হতে 3জন রমণীর রিনরিনে হাসির শব্দ ভেসে এলো। একজন রমণী তার ঘরের বউ, বাকি দুজন তিস্তা আর ভ্রমরী। হরপ্রসাদ কি ভেবে যেন আর সামনে এগুলো না। ইতিমধ্যে তার স্ত্রীর কথা ভেসে এলো। সে ঠাট্টার স্বরে বলল, দুইজনের তো গলায় গলায় ভাব, তা বিয়ে কবে করবে দুইজন? ভ্রমরী ছটফটে উত্তর দিল, আরো পরে, আগে অনেক পড়াশোনা করব, তারপর বিয়ে করব, তাই না তিস্তা? তিস্তা হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক পড়াশোনা করব। এত পড়াশোনা করে কি হবে? এই বয়সেই তো বিয়ের বয়স। দেখো না, আমার বাবা বিয়ে দিয়ে দিল। হরপ্রসাদের বেশ ছোটখাটো বউটা আবার বলে উঠল। হঠাৎই তিস্তা লাজুক হেসে মাথা নাড়িয়ে বলল, এত পড়াশোনা করে আমি মাস্টারনি হব, যেন মাস্টার মশাইয়ের সাথে অনেক মানায়। কথাটা বলেই থমকে যায় সে। তারপর রান্নাঘরে হাসির বন্যা বয়ে যায়। হরপ্রসাদের বউ শ্রীমতী পার্বতী তিস্তার থুতনি ধরে আদুরি কণ্ঠে বলে, ভালোবাসিস নাকি? তিস্তা জবাব দেয় না, তবে মুচকি হাসে, যে হাসিতে ছিল মধুময় উত্তর। হরপ্রসাদ সেই দিনগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা যেন কেমন আছে। কয়েকদিন আগেই তার বউটাকে চিঠিতে জানিয়েছিল তিস্তার নিখোঁজ হওয়ার কথাখানা। আজ 4 দিন যাবৎ মেয়েটা নিখোঁজ, কিন্তু মাস্টার মশাই সে কি সুন্দর হবু বউ নিয়ে ঘুরছে। প্লাবন দ্রুত হেঁটে ঘাটের কাছাকাছি চলে এসেছে। রাত নেমেছে আকাশের বুকে। সামনে বিশাল বুড়িগঙ্গা নদী, যার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবে যে কোনো মানুষ। পানিগুলো ভীষণ নীলাভ, স্রোতও ভীষণ নিবিড়।
ঘোলাটে আকাশের ঝাপসা, চাঁদের আলো নদীতে পড়ায় চিকচিক করে উঠেছে সে পানি। এর যে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য যেন হয় না। মোগলরা এই নদীর মুগ্ধতায় ডুবে ঢাকাতে রাজধানী করেছিল, কিন্তু এই মায়াবতী বুড়ি গঙ্গাও মন ভুলাতে পারেনি প্লাবনের। তার সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। কতদিন হলো তিস্তাকে দেখতে পারছে না, কেমন আছে সে জানে না। মেয়েটা আগের মতন দুষ্টুমি করে তো, নাকি মাস্টারমশাইয়ের বিচ্ছেদে নীরব রয়? ছোট্ট চিরকুটটা পেয়েছে তো, এমন হাজার খানিক প্রশ্ন উত্তরবিহীন পোড়ায় তাকে। শান্তি মেলে না। তার উপর মা শহরে চিকিৎসার জন্য এসে তাকে কসম দিয়ে বিয়ের আসরে বসাতে চাচ্ছে। তারই মামাতো বোনের সাথে তার বিয়ে। কিভাবে আটকাবে বিয়েটা? নাকি অপূর্ণ রবে তিস্তার প্লাবনের গল্প? দুর্দান্ত কাঠফাটা রোদে বেশ নাজেহাল গ্রামের মানুষ। কি একটা ঋতু এলো, কখনো তুমুল বর্ষণ তো কখনো কাঠফাটা রোদ্দুর। রোদের উত্তপ্তা নিবিড় করতেই বোধহয় বর্ষণ আসে। তনয়া বেগম তার ভীষণ ভেঙে যাওয়া শরীরখানা নিয়ে সদ্য গছল করে এলো। আজ হাতে গোনা 5টা দিন মরে গেছে তাদের হাস্যোজ্জ্বল বাড়ির আঙ্গিনাটা। সুখের বীজ যে অচিরেই ঝরে গেছে। আমান শেখ বাড়ির উঠোনের কিনারা চৌকিতে বসে আছেন। এখন খানিকটা নড়তে চড়তে পারেন। সব সময় সে কেবল নিজেকে দোষ দিয়ে যায়। না সে দুর্ঘটনায় শিকার হতো, আর না তার আদরের মেয়ে এমনভাবে হারিয়ে যেত। তনয়া উঠোনের মাঝামাঝি এসে দাঁড়াতেই তার বাড়িতে বকুলের মা হাজির হলো। বকুল তিস্তাদের সহপাঠী। গ্রামের দক্ষিণ দিকে তাদের বাড়ি। বকুলের মায়ের শরীর দারুণ উত্তেজনায় থরথর করে কাঁপছে। ভীষণ ঘামছে সে। হ্যাঁ, অতিরিক্ত গরমে ঘামাটা স্বাভাবিক, কিন্তু তার এই ঘামটা স্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কারণে। তনয়া বেগম ব্রুকোজকে এগিয়ে এলেন, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দিদি ঘামছেন কেন এভাবে? পানি খাবেন? পানি আনবো? আপনার শরীর কি খারাপ করছে? বকুলের মা তার নরম পুরাতন সুতির কাপড়ের আঁচলটা দিয়ে মুখ মুছলেন। হাঁপাতে থাকা কণ্ঠে বললেন, আহ্লাদির মা, তাড়াতাড়ি চলো, আমাদের তিস্তা পড়ে আছে সোহাগদের কাছারি বাড়ির বাগানে, তাড়াতাড়ি চলো। তিস্তার বড় বোনের নাম আহ্লাদি। সেই সুবাদে গ্রামের বেশিরভাগ মহিলা তনয়াকে আহ্লাদির মা বলে। তনয়া বেগমের মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই হঠাৎ শরীরটা কেঁপে উঠল। অনাকাঙ্ক্ষিত কিছু হয়েছে ভেবেই ঝড় উঠল হৃদয় বাগিচায়। এতদিনের ভীষণ ঝড়টা যে এখন প্রলয়ঙ্করী রূপ নিবে তার বুঝতে বাকি নেই। তিস্তা তবে কি দীর্ঘ 5 দিন পর ফিরেছে? আচ্ছা, মেয়েটা বেঁচে আছে তো? তনয়া বেগম নড়লেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন। ততক্ষণে লতিকা বেগম ঘর থেকে হই হই করে ছুটে আসলেন। আহাজারি করতে করতে বললেন, আমান শেখ টলতে টলতে পায়ে ওঠার চেষ্টা করতে করতে আটকে উঠে বললেন, অমন কথা বলবেন না আম্মা, আমার মেয়ে তো অনেকদিন থাকবে আমাদের মাঝে, এত তাড়াতাড়ি কই যাবে? আর কথা বলতে পারলেন না আমান শেখ। দীর্ঘ ব্যথাময় পা জোড়া তাকে দাঁড়িয়ে থাকতে দিল না। মুখ থুবড়ে পড়ে গেল সে মাটিতে। তনয়া বেগম, বকুলের মা লতিকা বেগম ছুটে গেলেন আমান শেখের কাছে। তনয়া বেগম শক্ত হাতে স্বামীকে ধরে উঠে বসালেন। লতিকা বেগম তার বৃদ্ধ কম্পমান পা নিয়ে এগিয়ে গেলেন রান্নাঘরে। মাটির কলসি থেকে একটু পানি ঢেলে ছুটে আসলেন ছেলের দিকে। এই বয়সে এত চাপ তার দেহখানা যে নিতে চাচ্ছে না আর। বকুলের মা হাত পাখাটা দিয়ে দীর্ঘক্ষণ বাতাস করলো আমান শেখকে। পরিস্থিতি স্বাভাবিক হতেই আমান শেখ ব্যথিত কণ্ঠে বলল। তনয়া বেগম স্বামীর মুখের লেপ্টে থাকা মাটিটুকু মুছে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি হতভাগা বাবা, নিজের মেয়েকে না রক্ষা করতে পারলাম আর না আগলে রাখতে। তনয়া, তুমি তাড়াতাড়ি যাও, আমার মেয়েটা তোমার অপেক্ষায় আছে, তাড়াতাড়ি যাও। ও কতদিন একা ছিল আমাদের ছাড়া, যাও তাড়াতাড়ি। বলল। তনয়া বেগম স্বামীর মুখের লেপ্টে থাকা মাটিটুকু মুছে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি এসব বলবেন না, তিস্তাকে আমি নিয়ে আসছি, আপনি আর আম্মা থাকুন।
বলল। লতিকা বেগম যেতে চেয়েও ছেলের কথা ভেবে আর গেলেন না। তনয়া বেগম শাড়ির আঁচলটা মাথায় জড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে ছুটে গেলেন। সে কাঁদেনি, ভেঙে পড়েনি, পাহাড়ের মতন অটল রয়েছে। পাহাড়কে নোয়ানোর সাধ্য তো কারণ নেই, এমনকি হয়তো তিস্তার ভয়ঙ্কর পরিণতিও নেই। মাথার উপর শব্দহীন নির্লিপ্ত বাতাস দিয়া যন্ত্র চলছে। রাজকীয় কার্পেটের মেঝেতে বাসন্তী রাঙা শাড়ি পরে ভেজা চুলগুলো মুছতে ব্যস্ত এক রমণী। সদ্য স্নান করে এসেছে, মুখমণ্ডলে রাজ্যের স্নিগ্ধতা জড়ানো যেন। রমণী চুল মোছাতে বিঘ্ন ঘটিয়ে রুক্ষ পায়ে ঘরে হাজির হলো কেউ। কণ্ঠে রাজ্যের বিরক্ত ঢেলে মানবটা কঠিন স্বরে বলল, বিষাদিনী, বিয়েটা আটকাবেন না। আমি আপনার কাছে রাজ্যের অসহায়ত্ব নিয়ে হাজির হয়েছি। ঠুনকো দৃঢ়তার দোহাই দিয়ে কেন ক্ষত বিক্ষত করছেন আমার কোমল প্রেম মন্দির? রমণী হাসি, নিশ্চুপ হাসি। সেগুন কাঠের তৈরি বড় আড়শিযুক্ত আলমারি খানার কাছ থেকে মোটা কাঠের চিরুনিখানা নিয়ে চালান করলো দীঘল কালো চুলগুলোতে। চুলগুলোর আধারের মতন ঘন আধার। নারীর হৃদয়ের রহস্য ঘেরা ভাবমূর্তিটাও। প্লাবন বিরক্ত হয়, অতিষ্ঠও বলা চলে। মা যখন কসম নামক নিচু কাজ দ্বারা চুপ করিয়ে দিল তাকে, তখন থেকে এই মেয়েটার পিছু পড়ে আছে সে। মা তো তাকে দিব্যি দিয়েছে বিয়েটা করার জন্য, তাই সে না করতে পারছে না। কিন্তু এই মেয়েটা তো চাইলেই বিয়েটা ভাঙতে পারে। তবে কেন এত উদাসীনতা মেয়েটার মাঝে এই সামান্য ব্যাপারটুকু মানতে বুঝে না সে। প্লাবন অতিষ্ঠ হয়ে বলে, আপনি তো বেশ সুন্দরী বিষাদিনী, কলেজও পাশ করেছেন, বেশ রুচিশীল নারী। আমার চেয়ে হাজার গুণ সুন্দর পুরুষ আপনার জন্য অপেক্ষিত। তবে কেন আমায় একটু রমণী চুল আশ্রানোতে মনোযোগ দিয়ে বাঁকা হেসে বলল, প্লাবনদা, আপনি তো আমার ভীষণ বড়, তবে আমায় কেন আপনি করে বলেন? তুমি করে বলা শুরু করেন। দুদিন পর না হয় মানুষ লজ্জা দেবে বউকে আপনি বলার কারণে। প্লাবন এমন সময়ে এমন কথায় আশ্চর্যিত, হতভাগ এবং হতভম্ব। তার আকুতি মিনতি মেয়েটার কান অবধি পৌঁছালো না। ভীষণ ঠান্ডা মেজাজের প্লাবন ক্ষেপে উঠল। অসন্তুষ্টজনক স্বরে বলল, দয়া করছেন না? আপনি কি আমার কথা বুঝছেন না বিষাদিনী? আমি বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন প্লাবনদা? কারণ আমার উড়ন্ত ছুটন্ত এক কিশোরী প্রণয়িনীকে আমি অপেক্ষা করতে বলে এসেছি। আমার জন্য হয়তো দৌড় ধরে অপেক্ষা করছে সে। ভীষণ অবহেলায় হয়তো পড়ে আছে তার দেহখানা যত্নবিহীন। তাকে আমি ফিরাই কেমন করে? এই সাদা সিধা মাস্টার মশাইয়ের জন্য যে সে দাঁড়িয়ে আছে। তবে এটা আপনি কেন আপনার মাকে জানাচ্ছেন না? পুপিমণিকে বলুন আপনার পিপাসাময় প্রণয়ের কথা। প্রেমে পড়েছেন অথচ তা সৎ সাহস দেখিয়ে বলতে পারবেন না। তবে কেমন প্রেমিক হলেন? প্রেমিক হওয়ার অনিবার্য সত্য হলো তাকে সৎ সাহসের অধিকারী হতে হবে। যখন তখন তার প্রেমের কথা তাকে নির্বিঘ্নে ঘোষণা করতে হবে। প্রেমের পূর্ণতা চান অথচ একটু পরিশ্রম করবেন না। প্লাবন থমকে যায় একটু। সে কি কম পরিশ্রম করেছে? সে তো মাকে জানাতে চেয়েছিল, কিন্তু মা তার আগেই তার মুখ আটকে দিয়েছে। আর মা তো তিস্তাকে পছন্দও করে না। জানালে বিশেষ একটা লাভ হবে বলে মনে হয় না যে। দীর্ঘশ্বাস ফেলল প্লাবন। নিচু কণ্ঠে বলল, চেষ্টা করেই আপনার দ্বারে এসেছি, ফিরাবেন না। আমার চেয়ে ভালো কেউ আপনার জন্য সৃষ্টি হয়েছে, আমায় একটু সাহায্য করুন। আমি জানি আপনার চেয়ে ভালো কেউ আমার জন্য অবশ্যই সৃষ্টি হয়েছে। আপনি তো কেমন ভালা। আপনার সাথে সত্যি আমার মানায় না। তবু আমি বিয়েটা ভাঙব না। আমার শীতল বাড়িটা ছেড়ে আমি আপনাকে বিয়ে করে গ্রামে যাব। ভীষণ অপছন্দের মানুষখানের সাথে ঘর করব, তবুও ছাড়ব না। প্লাবন বিরক্ত হয়। এ অবধি মেয়েটাকে সে 3 বার দেখেছে। এর আগে 2 বার দেখেছিল খানিক সময়ের জন্য, কিন্তু এবার দেখছে অনেক দিন যাবৎ। মেয়েটার গাম্ভীর্যতা
দেখে সে হতবাক। মেয়েটার বয়স বেশি হলে 20 বা 21 হবে, কিন্তু কথাবার্তা ভীষণ বড় ভাব। অবশ্য এ সময় মেয়েদের বয়স 15 পেরোনোর আগে মেয়েরা বাপের বাড়ির চৌকাঠ পেরিয়ে যায়। সে অনুযায়ী মেয়েটার এমন বড় হওয়াটা স্বাভাবিক, আর শিক্ষিতও সে। প্লাবন আর কিছু বলেনি। বিষাদিনীর বোনের কণ্ঠ ভেসে এলো, খাবারের ডাক পড়েছে। প্লাবন অসহ্যের শ্বাস ফেলে রুষ্ট পায়ে বেরিয়ে গেল। প্লাবন বেরোতেই বিষাদিনী বিষাদ মাখা হাসি হাসলো। চুলগুলো হাত খোপা করে খাটের নিচ থেকে লোহার বড় একটা বাক্স বের করলো। পুরনো রাজকীয় তালাটা খুলতে একটা লাল শালু কাপড়ে মোড়ানো বাক্স বের হলো। বিষাদিনীর লাল শালু কাপড়টাতে কতক্ষণ যত্নে হাত বুলালো। তারপর বাক্সটা খুলতেই খুব আগের তোলা দুখানা ছবি বের হলো। রমণী ছবিগুলোর দিকে তাকিয়ে এক বিন্দু বিষাদময় অশ্রু ছড়ালো। প্রথম ছবিতে থাকা মানুষটার কপালে চুম্বন এঁকে বলল, আপনি আমায় নিয়ে গেলেই পারতেন। আপনার শূন্যতা সত্যি আমায় বিষাদিনী বানিয়েছে। যত্ন করে নামটা বুঝি এই জন্য রেখেছিলেন। ক্রন্দনরত কন্যার প্রশ্নের উত্তর মেলে না। উত্তর মিলবেই বা কিভাবে? ছবি কখনো কথা বলে? রমণী ভীষণ যত্নে দ্বিতীয় ছবিটা উঠিয়ে নেয় হাতের মাঝে। বুকের মাঝে কতক্ষণ আগলে রাখলো। এবার ডুকরে কেঁদে উঠে বলল, আপনারে আমি কত যত্ন করে হৃদয় মাঝে গড়িয়েছিলাম আপনি জানেন? জানার আগেই তো মুছে দিলেন আমার হৃদয়খানা। আমিও তো প্রেমে পড়েছিলাম, ধ্যান জ্ঞান দিয়ে ভালোবেসেছিলাম। তার বিনিময়ে তো অনল পেলাম, যে অনলে পুরছি দিবানিশি। তবে আমি কোনো অন্যের বেলায় মহৎ হব। আমিও চাই পৃথিবীর প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা পুরুষ ভীষণ না পাওয়ার অনলে বুঝুক ভালোবাসার বিষ বৃক্ষ কি। আমিও তো আমার ভাঙ্গা হৃদয়খানা দাপন করছি বক্ষ মাঝে, তবে কেন অন্যের সুখ দেখব? রমণীর গোপন কথা গোপন রয়। শুনে না কেউ আর্তনাদ। কেবল রাজকীয় জানালার সামনে থাকা কাঁঠাল গাছের ডালে বসা অতিথি পাখিগুলো আগ্রহে তাকিয়ে রয় নিশ্চুপ। কাছারি বাড়ির সামনে বিশাল বটগাছটার নিচে পড়ে আছে তিস্তা। শরীরে থাকা সেই 5 দিন আগের জামাখানা প্রায় ছিঁড়ে বিধ্বস্ত বললেই চলে। এই জায়গাটা সবসময় ফাঁকা থাকলেও আজ দারুণ ভিড়। তিস্তার গলার কাছে, হাতে, আরও নানান জায়গায় শুকিয়ে থাকা রক্তগুলোর উপর ভনভন করছে মাছির দল। তনয়া ছুটে আসে ভিড় ঠেলে, চমকে ওঠে মেয়ের পরিণতি দেখে। মেয়েটা নড়ছে না কেন? শ্বাসও তো নিচ্ছে না। তবে কি? নিজের ঘরের বিছানাতে নেতিয়ে আছে ছুটন্ত তিস্তা। সময়টা ঠিক ভোর সন্ধ্যা। বাড়ির পাশে বাতাবি লেবু গাছটা থেকে লেবুর কড়া সুবাস আসছে। জোনাকি ডাকু ভেসে আসছে দূর হতে। কিন্তু তিস্তার মস্তিষ্ক অবধি যাচ্ছে না কিছুই। তার শরীরের কাপড় বদলানো হয়েছে আগেই। মাথার কাছে বৃদ্ধ লাতিকা অনবরত তালপাতার হাত পাখা দিয়ে বাতাস করছে। তনয়া খাটের কোণায় দাঁড়িয়ে আছে। তখন মেয়েকে এমন অবস্থায় দেখে প্রথমে মনে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ভাবনা এলেও পরক্ষণে মেয়েকে আঁকড়ে ধরতেই তার ভাবনা বদলে গেল। মেয়েটার শরীরে প্রাণ আছে। গ্রামের মানুষের সাহায্যে তাকে বাড়ি নিয়ে এসেছে। তখনও জ্ঞান ছিল না। পানি দিয়ে শরীর ধুয়ে পরনের জামা কাপড় বদলে দিয়েছেন। গ্রামে তেমন কোনো ভালো ডাক্তার নেই। সবাই যখন বেশ উৎকণ্ঠিত মেয়েটার সাথে কি হয়েছে জানার জন্য, তখনই একজন দেখলো শহর থেকে মোড়লদের বাড়ি এসেছে। গাড়ি এসেছে। সবাই হই হই করে ছুটলো মোড়লদের বাড়ি। কারণ শহর থেকে গাড়ি এলে মাহিনী আসে। এতদিন সে গ্রামে ছিল না, মাঝে মাঝে ছুটিতেই আসে। সবাই ছুটে গেল মাহিনের কাছে। তিস্তার ব্যাপারে সব জানাতেই মাহিন ছুটে এলো। বেশ কতক্ষণ তিস্তা
বেশ কতক্ষণ তিস্তাকে পর্যবেক্ষণ করল মাহিন। তনয়া তখনও ঠায় দাঁড়িয়ে। মাহিন ধীরে উঠে বাইরে চলে গেল। মাহিনের পিছে পিছে তনয়া বের হলো। লতিকা বেগম নাতনির শরীরে হাত বুলিয়ে বাতাস করে যাচ্ছেন। ভেতর থেকে কান্নারা দলক পাকিয়ে আসছে। তারা ছটফটে নাতনির এ কি হলো? কার কুনজর পড়লো এমন পাখির উপর? কি ভয়ঙ্কর পরিণতি হবে মেয়েটার। গ্রামবাসী তখন উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা যা ভাবছে তা সঠিক কিনা সে কথাটা ডাক্তারের মুখ থেকে শোনার জন্য। মাহিন বের হতেই নেপাল ঠাকুর এগিয়ে এলেন। একটা মানুষের মনে চাঞ্চল্যকর খবর শোনার উৎকণ্ঠা নেই, বরং সে মেয়েটার শরীরের অবস্থা জানার জন্য আগ্রহী। মাহিনের কাছে গিয়ে নেপাল ঠাকুর হাত জোড় করে বললেন, আমাদের মেয়েটার কি খবর ডাক্তার? কোনো বড় সমস্যা হইল নাকি? সদরে নিতে হইব? মাহিনের মুখে তখন রাজ্যের অমাবস্যা। সে কোনো রকমে বলল, না, আর সদরে নেওয়ার প্রয়োজন নেই, একটু পরেই হুঁশ ফিরবে। এবার গ্রামের মুরব্বীরা এগিয়ে এলেন। একজন চাপা হুঁশিয়ারি স্বরে বললেন, কি দেখলেন ডাক্তার সাহেব? মেয়েটার সতীত্ব নেই, তাই না? সবাই যেন এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল, উন্মুখ হয়েছে রইল উত্তরের আশায়। তনয়া বেগমও তাকালো মাহিনের দিকে। মাহিন কতক্ষণ চুপ রয়, একদম নীরবতায় কেটে যায় কতক্ষণ। তারপর ছোট্ট শ্বাস ফেলে বলে, আপনারা এই ব্যাপার পুলিশকে জানাননি? তারা তদন্ত করছে তো ঠিকভাবে? এভাবে তিনটা মেয়ের সতীর্থ কারা নষ্ট করলো? তাও তো তিস্তা বেঁচে ফিরেছে, কিন্তু বাকিদের তো মেরে ফেলেছে। ডাক্তারের প্রশ্নের যে ছিল গ্রামবাসীর উত্তর, তার বুঝতে বাকি রইল না কারণ। তনয়া ধপ করে বসে পড়ে ফ্লোরে। তার দুনিয়াটা যেন আধার করে আসে। উঠানের খাটে বসে থাকা আমান শেখ ডুকরে কেঁদে ওঠে। নিমিষে এক দারুণ ঝড় বয়ে যায়। সবাই হা হুতাশ করে কতক্ষণ। মহিলাদের মাঝে কয়েকজন ছুটে এসে তনয়াকে বাতাস করে, সান্ত্বনা দেয়। পুরুষেরা আমান শেখকে ভরসা দেয়। মাহিন গটগট পায়ে চলে যায় সেখান থেকে। সন্ধ্যাটা কেটে যায় ভয়ঙ্কর সত্য মানতে না পারার গুঞ্জনে। তিস্তা বিছানার পাশে জানালাটার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। তার জ্ঞান ফিরেছে প্রায় 10-15 মিনিট হবে। এখন প্রায় মধ্যরাত। কেউ তার আশেপাশে নেই। হারিকেনের আলো জ্বলছে ছোট্ট বসার টুলের উপর। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। এতদিন পর নিজেকে নিজের বিছানায় দেখে বেশ অবাক হয় সে। অতঃপর মনে পড়ে আজকে ভোরের ঘটনা। সে ওই বন্ধ ঘরটার থেকে পালিয়ে সোহাগ চাচাদের কাছারি বাড়ির সামনে এসে জ্ঞান হারায়। তারপর কি হয়েছিল কিছুই মনে নেই তার। জানালার বাহির হতে ভেসে আসছে জোনাকির ডাক। একটা জোনাকি ঘুরে ঢুকছে। তাদের জল আলোখানা তিস্তার মন ভরিয়ে দিচ্ছে। তিস্তার বড্ড ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে তাদের, কিন্তু সে ধরছে না। থাক, ওরাও একটু নিজেদের মতন উড়ুক। বাহিরের থেকে ভেসে আসা লেবুর ঘ্রাণটা তিস্তা শুষে নিল খানিকটা। কতদিন পর আবারও নিজের নীড়ে ফিরে এসেছে সে। গত 5 দিন যাবৎ একটা ঘরে নাক চোখ মুখ বন্ধ করে তাকে ফেলে রেখেছিল। এমন অবস্থায় তো মনে হয়েছিল মরেই যাবে সে, কিন্তু অবশেষে মুক্তি পাবে কে জানতো। তিস্তা ছোট্ট শ্বাস ফেলে। মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে ভীষণ। এই রাত, এই আধার একদিন মাস্টার মশাই ঘুচিয়ে দিয়েছিল তার আবদারে। তখন সময়টা ছিল শরৎকাল। তিস্তাকে তখন প্রায় মাস্টার মশাই বাড়ি অবধি পৌঁছে দিত। সেদিনও পৌঁছে দিচ্ছিল। শুধু তিস্তা না, সাথে আরও ছেলে মেয়ে প্রায় থাকতো। সেদিনও ছিল তিস্তা, ভ্রমরী, বকুল, রাসেল, সোহেল, আরও অনেকে। আধারের পথখানায় মাস্টারমশাই নিজের টর্চ লাইটটার আলো দিয়ে আধারটা কিছুটা হালকা করার প্রয়াস চালিয়ে হাঁটছে গ্রামের পথ দিয়ে। তিস্তার তো চরম দুরন্তপনা। সে ছুটতে ছুটতে লাফাতে লাফাতে হাঁটছে। হঠাৎ বাঁশবাগানের সাথে দিয়ে আসার সময় এক ঝাঁক জোনাকি পোকা জল আলো দিয়ে পুরো পথটা যেন আলোকিত করে দিল। তিস্তার বরাবরই স্বভাব জোনাকি দেখলেই হাতের মুঠোয় চেপে ধরা। তার মনে হয় আকাশের মস্ত বড় চাঁদ তার মুঠোয়। সেই অভ্যাসগত জোনাকি ধরার প্রয়াসে সে একটু লাফ দিতেই ছিটকে পড়ে রাস্তা থেকে
পাশের ছোট্ট গর্তটায়। ভীষণ ব্যথায় আর্তনাদ করে ওঠে। সবাই বেশ ভয় পেয়ে গেছিল। মাস্টারমশাই ডানে বামে না দেখে তিস্তার কাছে এসে ঠাস করে চর বসিয়ে দেয় তার গালে। তিস্তা ব্যথা ভুলে আহম্মক হয়ে তাকিয়ে রয়। মাস্টারমশাই তাকে মেরেছে সে কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ছিটকে আসে কান্নার দল। যেই ঠোঁট ভেঙে সে কান্নায় মনোনিবেশ করবে, তখনই তাকে অবাক করে দিয়ে মাস্টারমশাই বাম গালে আরেকটা চর বসিয়ে দেয়। এবার যেন অতি বিস্ময়ে কান্নাগুলো আটকে যায় কোথাও। মাস্টারমশাই তিস্তাকে পাজা কোলে তুলে ধমকাতে ধমকাতে বলল, মন তো চাচ্ছে আরো 4টা চর বসাই তোর গালে। শান্তি দিবি না আমায়? একটুর জন্য আমার জানটাই বের হতে নিচ্ছিল। কি দরকার ছিল অন্ধকারে লাফ দেওয়ার? তিস্তা হা হয়ে তাকিয়ে থাকে। পরক্ষণেই মাস্টারমশাইয়ের ধমক শুনে হুঁশ ফিরতেই কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তো জোনাকিরে ধরতে গিয়েছিলাম, কে জানতো পড়ে যাব। তিস্তার এহেন বোকামার কথা শুনে প্লাবন আরো খানিকটা বকে দেয়। পায়ে বেশ ব্যথা পাওয়ায় পরের দিন পুরোটা সময় ঘরে বসিয়ে কাটায় সে। রাত তখন 10টা কি 11টা। সবে খাবার খেয়ে তিস্তা ঘুমাতে এসেছিল। হঠাৎ জানালার কাছে একটা জ্বলতে থাকা কাচের বয়াম দেখে চমকে ওঠে। আর একটু ভালো করে দৃষ্টি দিতেই দেখে হাসি হাসি মুখ করে সাদা পাঞ্জাবিখানা পরে দাঁড়িয়ে আছে তার মাস্টারমশাই। তিস্তা অবাকে হা হয়ে যায়। ছোটবেলা থেকেই তার ভয় ডর ততটা নেই, তাই সে ভয় পায়নি প্রথমেই। মাস্টারমশাইকে দেখে তিস্তা দ্রুত ছুটে গেল খাটে। মাস্টারমশাই তখন জানালা ধরে বাহিরের দিকটাই দাঁড়িয়ে। তিস্তাকে ছুটতে দেখে চোখ রাঙিয়ে সাবধান করে। তিস্তা উত্তেজিত কণ্ঠে বলল, আপনি এত রাতে এখানে? জোনাকির আলোয় দেখে পরে মাস্টারমশাইয়ের মিষ্টি হেসে সে বলল, তোর জন্য কিছু স্যুপ কুড়িয়েছি। এই যে বয়ামে বন্দি করে এনেছি, এগুলোর জন্যই তো কাল ব্যথা পেলি, তাই এনে দিলাম। তিস্তা খাটে থাকা বয়ামটা আঁকড়ে ধরলো। খুশি যেন তার ধরে না। এতগুলা জোনাকি তো সে কখনোই একসাথে ধরতে পারে না। মাস্টারমশাই তাকে কতগুলা জোনাকি দিল। কত ভালো মাস্টারমশাইটা। প্লাবন তিস্তার বাঁধন খাড়া খুশি দেখে জানালার লম্বা শিকের ফাঁকাটা দিয়ে নিজের হাতটা এগিয়ে তিস্তার মাথায় আদুরে স্নেহের হাত বুলালো। কিছুক্ষণ তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, কবে বড় হবি? তাড়াতাড়ি বড় হয়ে যা না। কথাটা বোধগম্য হয়নি তিস্তার। সে তখন তার জোনাকি দেখায় ব্যস্ত। সেই মধ্যরাতের মধ্যান্তের মাস্টারমশাইয়ের বিমোহিত কণ্ঠের ছোট্ট বাক্যের অর্থ বুঝিনি অবুঝ তিস্তা। কিন্তু আজ বুঝছে সে আকুতি মাখা বাক্যের তাৎপর্য। আজ বড় হয়েছে, কিন্তু কোথায় সে মাস্টারমশাই যার জন্য বড় তিস্তার বুকের বাপাস খালি লাগে? কোথায় সে? মধ্যরাতের সে সুখ বিক্রেতা পুরুষ আজ এক আকাশ বিষণ্ণতা দিয়ে কোথায় গেল? এইসব ভাবনার মাঝে নিচের শরীর ভীষণ ধাক্কা অনুভব করে। দৃষ্টি ফিরিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে ভাতের থালা নিয়ে। কতদিন পর মাকে দেখল। তিস্তা তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরল। এতদিনের কান্না ঝরিয়ে দিল ভীষণভাবে। তনয়া মেয়ের মাথায় হাত বুলালো। মেয়েটা কাঁদছে কেন? তবে কি খারাপ ঘটনাগুলো মনে করে কাঁদছে? তনয়া ভাতের থালাটা খাটে রেখে সান্ত্বনার স্বরে বলল, কাঁদছো কেন? কিচ্ছু হয়নি, ভাগ্য যা ছিল তা হয়েছে। তুমি এর জন্য নিজেকে দোষ দিও না। ওরা তোমার সাথে যা সর্বনাশ করেছে তার বিচার হবে। মায়ের কথায় তিস্তা অবাক হয়। সর্বনাশ করেছে? আটকে রাখাটাই কি সর্বনাশ? তিস্তা অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সর্বনাশ মা? আটকে রেখেছে যে? তনয়া অবাক হলো। মেয়েটা কেমন প্রশ্ন করছে? পাগল হলো নাকি? কি সর্বনাশ ও কি বুঝে না? বাহির থেকে দাদি ভিতরে ঢুকতে ঢুকতে বলল, দাদি আমার চোখের মনি ফিরছে। বাইচ্চা আছে তো, নাকি জানটাও খাইয়া ফেলছে জানোয়ারের দলেরা? তোর সতীত্ব সিররা খাইছে জানোয়ারের মতো। এর চাইয়া বড় সর্বনাশ হয়? দাদির কথায় তিস্তা যেন আকাশ থেকে পড়ল। অবাক কণ্ঠে বলল, ওরা তো আমায় কিছু করেনি যুবতী। রাত আধার ঘেরা চারপাশে বড় রাজকীয় বাড়িটার
ঠিক পেছনের দিকে ছোট্ট বাগানের দিকে দাঁড়িয়ে আছে প্লাবন। সে কিছু করতে পারছে না, তার হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে যেন কেউ। এই মুহূর্তে তার বসে থাকার সময় নেই, তবুও দম খিচে বসে থাকতে হচ্ছে। কেমন আছে তার ছোট্ট তিস্তা? প্রায় 1 মাস হতে তো চলল তাদের প্রেমের নির্বাসনের। মেয়েটা যা দুষ্টু, শরীরের ঠিক মতন খেয়াল রাখে তো, নাকি মাস্টার মশাইয়ের বিরহে মেয়েটা থম মেরে গেছে? ভালো আছে মেয়েটা? আচ্ছা, হরপ্রসাদ যদি এর মাঝে গ্রামে গিয়ে তাদের বিয়ের কথা বলে দেয়, তখন মেয়েটা যে মানতে পারবে না। মাস্টার মশাইকেই নিয়ে তো তার সব অনুভূতি সৃষ্টি। কিশোরী মনের আধিপত্য বিস্তার করে মাস্টার মশাই। সে মাস্টার মশাইয়ের কাছ থেকে এমন প্রতারণা সামলে উঠতে পারবে তো মেয়েটা? প্লাবন থমকায়। এসব যে সে আজ ভাবছে তেমন না। প্রতিদিনই তিস্তার ভাবনায় তার ঘুম খাওয়া আর হয় না। এই খবর তো জানবে না তিস্তা, কেবল জানবে তার মাস্টার মশাই তাকে বাজেভাবে ঠকিয়েছে। প্লাবনের মনে পড়ে গ্রামের প্রথম দিনের কথা। কাঠফাটা রোদ্দুরে সে দেখেছিল প্রথম তিস্তার মুখ। ছোট্ট কিশোরী, হাঁটু থেকে আরেকটু নিচ অব্দি একটা গাঢ় হলুদ রঙের ফ্রক পরে ক্ষেতের মাঝ দিয়ে 2 হাত ছড়িয়ে দৌড়ে যাচ্ছে। তার যেন কোনো পিছুটান নেই। ঘরমাক্ত লাল মুখখানা, ছোট্ট ছোট চুলগুলো ঘাড় অব্দি বেনি। সে কিশোরী মুখে কি মায়া যে সে দেখেছিল সেদিন, সে জানে না। কেবল এতটুকু জানে, এরপর আর কারোর মুখ তাকে টানেনি। মায়া আসে না। মেয়েটা কেমন আষ্টে পৃষ্ঠে রেখেছে তাকে। এ মায়া বুঝি ছাড়ানো যায়? মধুসখীর পারে দুজনের কত স্মৃতি, এসব কি আদৌ ভোলা যায়? তিস্তার বিরহে হঠাৎ করেই মাস্টার মশাইয়ের সব খালি খালি লাগছে। প্রিয় মানুষটাকে একবার দেখতে চাওয়ার তৃষ্ণা পৃথিবীর সব তৃষ্ণাকে হার মানায়। প্লাবন চোখ বন্ধ করে, তার ব্যথা গলায় সুর হয়ে আসে। চোখের কোণে ভেসে ওঠে তিস্তা, খিলখিল হাসে। সেই হাসি প্লাবনের গলায় তাল দেয়। প্লাবন আনমনেই গেয়ে ওঠে। গানের সুরে ভেসে গেল সবটুকু আকুলতা, নিজেকে সঁপে দিল প্রণয়ের কাঠগাড়ায়। মনের জ্বলন্ত লেলিহান শিখা ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু তা বেশিক্ষণ হলো না। ডাক পড়ল তার, সুরে ভাটা পড়ল। ছন্দ কেটে গেল সুরের। একটু একটু করে সঞ্চয় করা শীতলতা নিমিষেই রাগে পরিণত হলো। বিরক্তে কুচকে গেল কপালের ব্রু জোড়া। সে মেয়েদের সম্মান করে বলে, এখনো এই মেয়েটাকে সহ্য করছে, আর না হয় কবেই পুঁতে ফেলতো মাটিতে। প্লাবনকে চুপ হতে দেখে বিষাদিনী এগিয়ে গেল। পরনের নীল রাঙা শাড়িটার আঁচল ঘাড়ের উপর যত্ন করে উঠিয়ে ঋণ ঋণে মেয়ে কণ্ঠে বলল, অনেকদিন পর, ঠিক কতদিন পর এই ডাকটা শুনল প্লাবন? 28টা দিন বোধ হয়। ঠিক 28 দিন না। হরপ্রসাদও তো সেদিন একবার ডেকেছিল, কিন্তু এখন ভুল জায়গায় অপছন্দের পাত্রী থেকে এমন ডাক আশা করেনি প্লাবন। এত পছন্দের ডাকটাও ভীষণ বিষাক্ত মনে হলো। চোয়াল শক্ত হলো প্লাবনের। মেয়েটার সাথে আর ভালো আচরণ করা যাবে না। অনেক তো হলো। প্লাবন বিরক্তির সুরে বলল, উষ্ণ দুপুরে দেখিয়াছি তারে, মায়া লাগাইয়াছে সে। আমি তিস্তার ঢেউয়ে তাকে দেখি, হৃদয়ে বাসা বাঁধিয়াছে যে। সেটা আপনি জেনে কি করবেন বিষাদিনী? আপনি তো কেবল বিষাদ ছড়াতে জানেন, এতটুকুই আপনি জেনে রাখুন। প্লাবনের উত্তরে বিষাদিনী হাসে, মনে মনে নিজের ভাগ্যকে ধিক্কার দিয়ে বলে, মাস্টার মশাই, প্রেমের পরিণতি সুখকর না হলে বড্ড কষ্ট মেলে, তাই না? দেখলি তো বিষাদিনী, তুই তোর বিষাদ মাখা মন নিয়ে বিষাদ ছড়িয়ে গেলি। জীবন বুঝি এমন বৃথা গেল তোর? বিষাদিনীর মনে উত্তর দেয়নি। সে যে পরিপূর্ণ বিরহে আচ্ছন্ন। হঠাৎ প্লাবন আর বিষাদিনী ছাড়াও আরেকজনের গলার স্বর পাওয়া গেল, বর্ষা বেগম। প্লাবনের মা এখানে এসে দাঁড়িয়েছে। বিষাদিনীর মাথায় আদুরে হাত বুলিয়ে গদগদ হয়ে বলল, বাহ রে মা, আমার ছেলেটা দেখছি আজকাল তোমার সাথেই থাকে। একদিন ঠিকই বুঝবে ওর মা ওর জন্য ভুল সিদ্ধান্ত নেয়নি। প্লাবনের শক্ত চোয়াল আরো শক্ত হলো। তাচ্ছিল হেসে বলল, সন্তানের জীবন থেকে দীর্ঘস্থায়ীভাবে সুখ কেড়ে নিয়ে
কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আমি সত্যিই জানি না, আর আমি জানতেও চাই না। নিজের অবস্থানকে দুর্বলতা বানিয়ে আরেকজনকে সে দুর্বলতা দেখিয়ে কোনো স্বার্থ হাসিলের মানে আমার মস্তিষ্কে বোধগম্য হয় না। বর্ষা বেগম নিজের ছেলের কথায় ভীষণভাবে অপমানিত বোধ করলেন। প্লাবন গটগট পায়ে চলে গেল সে জায়গা থেকে। পরিস্থিতি অন্যদিকে ঘুরলে বিষাদিনী যদি রাজি না হয়, সে ভেবে তাড়াতাড়ি বিষাদিনীর কাছে যায়, বিনীতভাবে বলে, তুমিই পারবে সবটা ঠিক করতে। আমার ছেলেকে সঠিক পথে নিয়ে এসো। বিষাদিনী ভরসা মাখা কণ্ঠে বলল। বিশ্বাস রাখুন, আমি সব ঠিক করে দেব। বর্ষা বেগম স্বস্তির শ্বাস ফেলে, এই মেয়েটাকে একটু ভালো জায়গায় নিতে না পারলে সে যে মরেও শান্তি পাবে না। মেয়েটাকে ভালো রাখার কথা দিয়েছিল সে। বিষাদিনী তাদের বাড়ির লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে বসেছে। সে বড্ড রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্রনাথের এমন কোনো বই নেই যেটা তার কাছে নেই, এমন কোনো গান নেই যেটা সে জানে না। তার জীবনে দুটি পুরুষের প্রতি সে দুর্বল, এক তার বিষাদ ঢেলে দেয়া প্রেমিক, আর দুই তার বিষাদ দূর করা রবীন্দ্রনাথ ঠাকুর। হঠাৎ তার সামনের টেবিলের উপর কিছু রাখার শব্দ হলো। দৃষ্টি দিতেই দেখলো কফির কাপ। বাংলায় এখনো তেমন কফির চলাচল নেই, বাহির দেশ থেকেই আনাতে হয়। তার ভীষণ পছন্দ বিধায় বাহির দেশ থেকে এসব আনানো হয়। বিষাদিনী কফির কাপটাতে চুমুক দেওয়ার সময় তাদের বাড়ির অল্প বয়সী ঝিটা আমতা আমতা শুরু করলো। বিষাদিনী খেয়াল করলো সেই ভাব। কফির কাপে আরামদায়ক এক চুমুক দিয়ে কাপটা আবার আগের জায়গায় রাখলো। গম্ভীর কণ্ঠে মেয়েটাকে জিজ্ঞেস করলো, কি রে সরলা, কিছু বলবি? সরলা যেন এমন একটা প্রশ্নেরই অপেক্ষায় ছিল। সে দ্রুত মাথা নাড়িয়ে বলল, দিদিমণি, আপনার একটা কথা বলিতে চাই। বলিয়া ফেলুন। কথাটা বলেই ফিক করে হাসে বিষাদিনী। সরলা মেয়েটা তার ছোট, কথাবার্তায় একটু শুদ্ধতা বেশি। পশ্চিম বাংলার কোনো গ্রাম থেকে এসেছে, খেয়াল নেই তার গ্রামের নামটা। বাড়িতে এমন কতগুলোই ঝি কেয়ারটেকার আছে, সবার নামই বড় কষ্ট করে মনে রাখে সে। কতক্ষণ আমতা আমতা করে অবশেষে সরলা বলল, আপনার বাবা বলিতেছে পেটে সন্তান নষ্ট করিয়া দিতে, কিন্তু আমি রাখিতে চাইতেছি। আপনি একটু বুঝিয়ে বলিয়েন তাকে। এমন উদ্ভট কথাই সামান্য হোঁচট খেলেও নিজেকে সামলে নেয় বিষাদিনী। এ আর নতুন কি? এমন কত শত ঘটনা ঘটে আসছে। বাবার কি চরিত্র বলে কিছু আছে নাকি? কেবল টাকার সাম্রাজ্য আছে বলেই এখনো শুদ্ধ পুরুষ হয়ে বেঁচে আছে। আর মা, তার কথা না হয় বাদই দেওয়া যাক, স্বামী স্ত্রীর চরিত্রের ও নেই। বিলাসিতার নামে কতগুলো নষ্টামো ছাড়া কিছু কি হয়? এমন অদ্ভুত কত আবদারি বিষাদিনীকে শুনতে হয়। আগে ভীষণ খারাপ লাগলেও এখন লাগে না, সয়ে গেছে শরীরের সবটা। বিষাদিনী ধীরে সুস্থে কফিটা শেষ করলো। স্বাভাবিক কণ্ঠে বলল, সামান্য টাকার জন্য শরীরটা না বিকালেও পারতি। মা বাবা টাকার জন্য অনেক চাপ দেয়। আমাদের মতন মানুষের যে পেট চালানোর আগেই পিঠে দায়িত্ব চাপিয়ে দেয়। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলে বলল, এ পাপ রেখেও বা কী করবি? এর চেয়ে ফেলে দে, ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে ওই লোক, মানে আমার বাবা বিশাল চৌধুরী। আমার যে অনেক শখ প্রথম সন্তানটি মানুষ করিব। তবে পাপের সন্তান কেন গর্ভে ধরতে গেলি? লাভ নেই এইসব বলে। এর চেয়ে ওই লোক যেমন চায় তেমন কর, তোরই তো লাভ। তোরাও না টাকার জন্য কি যে করিস। সরলা মাথা নিচু করে বলল, আপনার তো অনেক টাকা আছে, তাই বুঝিতে পারিবেন না আমাদের অসহায়ত্ব। আপনারা তো অনেক সুখেই তাকিতেছেন। বিষাদিনী আর কিছু বলে না। কিছুক্ষণ মন রই তার ছিল হাসে মনে মনে। অনেক সুখে আছে, টাকা থাকলে কি সুখী? কই, আমি তো সুখী হতে পারছি না। এমন নরকে থাকলে কেই বা সুখী হতে পারে? নিজের প্রশ্ন নিজের মাঝেই রাখে সে। হঠাৎ অদ্ভুত স্বরে বলে,
সরলা, তোর সাথে যে বিশাল চৌধুরী অন্যায় করলো তার বিচার চাইবি না? চল, আমরা বড় পুলিশ অফিসারদের সাহায্য নেব, আমার বাবার কেচ্ছা কাহিনী ছড়িয়ে দেব। যাবি? ভীতু সরলা কেঁপে ওঠে, দু হাতে না না করে বলে, কখনোই না দিদিমণি, আমি বরং বাচ্চাটা নষ্ট করিয়া ফেলবো, তবুই বেজালে যাব না। বিষাদিনী সরলাকে বোঝানোর চেষ্টা করে। ভীতু সরলা ছুটে বের হয়ে যায়। পরক্ষণেই বিষাদিনীর গালে শক্ত চড় পড়ে। বিষাদিনী অবাক হয়ে তাকাতেই দেখলো ছোট্ট হাতাযুক্ত বক্ষবন্ধনীর সাথে পাতলা মসলিন শাড়ি পরা আর তথাকথিত মা নামক মহিলা। বিষাদিনী যেন থাপ্পড়টা গায়ে মাখল না, আরাম করে নরম কেদারায় বসে আয়েসি ভঙ্গিতে বলল, আরে মিসেস রঞ্জিতা, লাইব্রেরিতে পা রেখেছেন কেন? ইস, আমার লাইব্রেরিটা অপবিত্র করে দিলেন। খাইয়ে খাইয়ে একটা কালসা পুষেছি, শীঘ্রই তোমাকে বিদায় করব। এই বাড়িতে থেকেই নিজের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, অকৃতজ্ঞ মেয়ে। তার সামনে অতি সুন্দরী মহিলা ফুঁসে উঠে বললেন। বিষাদিনীর উত্তর দেয় না। মানুষকে উত্তর দেয়া যায়, অন্য কিছুকে না। নিজের মনে তীব্র ঘৃণা জন্ম নেয়। এ কেমন ভাগ্য তার! শুভ্র রাঙা মেঘ ভেসে যাচ্ছে আকাশ পথে, তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। যখন যেখানে ঠাঁই মিলে তখন সেখানেই থেকে যায়। তিস্তার জীবনে আজকে একটা নতুন ভোর, নতুন সকাল আর নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার দিন। গতকাল রাতে দাদি বারবার বলেছে তার নাকি সতীত্ব কেড়ে নিয়েছে তাকে আটকে রাখা জানোয়ারগুলো। সে শত চেষ্টা করেও দাদিকে বোঝাতে পারেনি যে তার সাথে খারাপ কিছুই হয়নি। দাদি ভেবেছে সে হয়তো খারাপ জিনিসটা বুঝে না, তাই তার সাথে যে খারাপ হয়েছে তা বুঝতে পারছে না। কত রকমের নোংরা প্রশ্ন করেছে দাদি। তিস্তা শেষমেশ কেঁদে দিয়েছে ক্লান্ত হয়ে। তার সাথে কোনো নোংরামি হয়নি, অথচ দাদি মানতেই চাইছেন না। তনয়া বেগম তখন বুঝেছিল মেয়ের মনোভাব। শাশুড়িকে তখন সেই এসব প্রশ্ন করতে বারণ করে। ছুটন্ত তিস্তা সামান্য মুছতে যায়। কি হচ্ছে তার সাথে? এসবের সাথে কোনো কালেই সে পরিচিত না। বাড়ির মানুষই তাকে বিশ্বাস করছে না, বাহিরের মানুষের সাথে কিভাবে লড়বে সে? সকাল হতে না হতেই তিস্তা উঠে হাত মুখ ধুয়ে স্নান করে নেয়। রোজকার মতন বাড়ির উঠানে এসে চুল শুকাচ্ছিল। তনয়া বেগম তখন বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছে। সকাল সকাল মেয়েকে স্নান করতে দেখে অবাক কণ্ঠে বলল, তুমি এত সকালে স্নান করলে যে? তিস্তা চুল মোছায় মনোনিবেশ করে বলল, এই রবিবার থেকে তো আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু আম্মা, পড়াশোনাও তো করতে হবে, তাই বকুলগো বাড়িতে যাব, কোনো পড়া দাগিয়ে দিছে কিনা সেটা দেখে আসবো। বকুল। তনয়া বেগমের হাতে থাকা ঝাড়ুটা পড়ে গেল। মেয়েটা যদি এখন বাইরে যায়, গ্রামবাসীর প্রতিক্রিয়া কেমন হবে? ওর দাদি তো মানতে চাইছে না মেয়েটার মুখের কথা, গ্রামবাসী মানবে? মানুষ বরাবরই অদ্ভুত প্রাণী। অন্য কারোর খারাপটা শুনতে তারা মনে মনে পৈশাচিক আনন্দ পায়, ভালোটা যেন মানতেই পারে না। খারাপটা শুনে আফসোস করার মতন মজার কাজ হাতছাড়া করতে চায় না তারা। তনয়া বেগম মেয়েকে না করার আগেই মেয়ে ছুট লাগালো বকুলদের বাড়ি। তনয়া বেগমের ভয় হচ্ছে মেয়েটা এখনো দুরন্তপনা করছে, কিন্তু হয়তো আর বেশিক্ষণ পারবে না এই দুরন্তপনা দেখাতে। ও বকুল, কোথায় তুই? একটু বাহিরে আয় তো। এমন 4-5 বার ডাকার পরও বকুল নামের মেয়েটি বাহিরে এলো না। আশ্চর্য, বকুল তো এক ডাকেই সদা হাজির থাকতো, তবে আজ কেন আসছে না? এত জোরে ডাকার পরও ওরা ডাক শুনছে না কেন? তিস্তা বিরক্ত হলো। সেই কতক্ষণ যাবৎ ডেকেই যাচ্ছে মেয়েটাকে, কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবরই নেই। তিস্তা আরেকবার ডাকার জন্য প্রস্তুতি নিতেই ঘর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো বকুলের মা। তিস্তাকে দেখে তিনি যেন সাত আসমান থেকে পড়ল। অবাক নয়নে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই এই মেয়ে, তুই এই শরীর নিয়ে ঘর থেকে বেরিয়েছিস কেন? যা যা তাড়াতাড়ি বাড়ি। গ্রামের ছেলে মানুষ বা অন্য কেউ দেখলে কি হবে? ছি, যা বাড়ি যা। বকুলের মায়ের কথায় অবাক হলো তিস্তা। তাকে দেখলে কি এমন হবে ভেবে পাচ্ছে না সে। বিস্মিত কণ্ঠেই তিস্তা বলল, জেঠিমা, কি হবে আমায় দেখলে?
এইভাবে বলছো কেন? বকুলের মা আরেকটু এগিয়ে এলেন তিস্তার দিকে, গলা ছেড়ে ভীষণ নাক মুখ কুঁচকে বললেন, কি রে, তোর কি লজ্জা শরম নেই? আবার জিজ্ঞেস করছিস কি হবে? তোকে দেখলে তোর বাড়ির মানুষের কি আক্কেল জ্ঞান নেই? তুই না হয় কিছু বুঝিস না, তারা তো বোঝে। কিভাবে একা ছাড়লো তোকে? তিস্তা যেন অবাকের উপর অবাক হচ্ছে। বকুলের মায়ের কথার ধরনের সাথে কাল রাতের দাদির কথার ধরনের মিল পাচ্ছে সে। তবে কি বকুলের মাও ভাবছে তার সতীত্ব নেই? তিস্তার অবুঝ মাথায় বকুলের মায়ের অহেতুক আচরণের কারণটা বোধগম্য হলো না। সে ব্যতিব্যস্ত কণ্ঠে বকুলের মায়ের ভুল ধারণাটা ভাঙাতে বলল, না না জেঠিমা, তুমি বোধহয় ভুল ভাবছো। আমার সাথে ওরা কিছু করেনি, কোনো নোংরামি করেনি, বিশ্বাস করো। তিস্তার এহেন কথায় বকুলের মায়ের মনোভাব আরো গাঢ় হলো। মেয়েটা কি এখানে শাক দিয়ে মাছ ঢাকতে এলো? ধুর, এই মেয়ের সাথে কথা বলতেও রুচিতে বাজছে। না না, বকুলকে ওর সাথে মিশতে দেওয়া যাবে না। ভদ্রমহিলা তিস্তার থেকে মুখ ফিরিয়ে ঘরে যেতে যেতে বলল, তোর সাথে কি হয়েছে না হয়েছে তা আমার ভালোই করে জানা। একদম বকুলের ধারে কাছেও ঘেঁষবি না। ভূমির তারপর আরেকটা মেয়ে, কি যেন নামখানা, ওদের তুলে নিয়ে মেরেই ফেললো। আর তুই বলছিস তোকে কিছু করেনি? আমরা কি এতই অবুঝ? যা দেখি, তোর বাড়ি যা। তোর সাথে মিশলে আমার মেয়েটার আর ভালো সম্বন্ধ পাবো না। আর কয়েকদিনের মাঝেই বিয়ে দিয়ে দেব ওরে। বিয়ের সময় হয়ে গেল। মেয়ে ছেলে ঘরে রাখাও এখন যন্ত্রণা, পরে পাপ হয়ে যাবে। যা, বাড়ি যা। আমার মেয়ের সাথে আর কোনো দিনও দেখা করবি না, যা। তিস্তা হতবাক। চেনা মানুষের চেনা ব্যবহার আর যেন বড্ড অচেনা। তার মুখের কথা কেউ বিশ্বাসই করছে না। দোষ না করেও আছে কেন কাঠগড়ায় দাঁড়াচ্ছে? কিসের শাস্তি পাওয়া শুরু হলো তবে? তিস্তার বুকে চাপা ব্যথা অনুভব হয়। এই জেঠিমাই তো কত আদর করে মাঝে মাঝে তাকে খাইয়ে দিয়েছিল। এই জেঠিমাই তো কত আদর করে গাছের কাঁচা আম মাখিয়ে দিয়েছিল। তবে আজ তার বিরাট পরিবর্তন কেন? তবে কি সে আধার ঘরের 5 দিন তিস্তার পুরো জীবনটাকে আধার করে দিবে? তিস্তার হাঁটার শক্তি যেন লোপ পায়। বকুলও কি তবে তার তিস্তার সাথে খেলবে না? যে উচ্ছ্বাস নিয়ে ছুটে এসেছিল তিস্তা, সে উচ্ছ্বাস হঠাৎ করেই বিষণ্ণতায় রূপ লাভ করলো। মিয়ে গেল তার ফুটন্ত চঞ্চলতা। ধীর পায়ে সে বকুলদের বাড়ি থেকে বেরিয়ে এলো। এখন তার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। সে কি নোংরা মুখ সবাইকে ঢ্যাং ঢ্যাং করে দেখাতে বেরিয়েছে? রাস্তার সবাই তবে তার দিকে তাকিয়ে আছে কেন? সবার অদ্ভুত চোখের দৃষ্টি দেখে মিয়ে যায় তিস্তা। চোখ মুখ খিচে ছুট লাগায় বাড়ির উদ্দেশ্যে। সবাই কেমন বদলে গেল 5 দিনের সবাই কেমন বদলে গেল 5 দিনের বিবর্তনে। তাকে দেখে সবাই কানাকানি করে কি যেন বলে। সে কি এতটাই নোংরা হয়ে গেল? পাহাড় সমান অবিশ্বাস্য কাহিনী কুড়িয়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছে তিস্তা। এখন সত্যিই মনে হচ্ছে তার বাহিরে বের হওয়াটাই ভুল ছিল। বাড়ির উঠোনে পা রাখতেই থমকে যায় তিস্তা। এতদিন পর তাদের বাড়িতে কাকে দেখছে সে? তার আপা এসেছে। কতদিন পর আপা এলো। আপাকে দেখে তিস্তার মন খারাপের আকাশ পরিষ্কার হয়ে গেল। পথ থেকে যে বিষাদ কুড়িয়ে এনেছিল তা যেন পথেই হারালো। বাহিরে মানুষ যাই বলুক, তার বাড়ির মানুষ তো তাকে বিশ্বাস করে, ভালোবাসে। এক আকাশ আনন্দ নিয়ে যখন তিস্তা তার আপার দিকে পা বাড়ায়, তখন ভেসে আসে আপার কিছু তিক্ত কথা। আপা ঘৃণিত মাখা কণ্ঠে বলছে, দেখেছো তো আম্মা, তোমার এত অবুঝ মেয়ের শেষমেশ কি হলো? ওই হয়তো কিছু ইশারা করেছে, তাই ওরে তুলে নিয়ে গেছে। কই, আমরা যে এত বড় হলাম, আমাদের সাথে তো কেউ কিছু করলো না। তোমার মেয়ের বেলায় সব বেটা ছেলে খারাপ,
সেদিন আমার স্বামীর ওপরও কেমন আঙ্গুল তুলছিল। এবার দেখো কে খারাপ। নিজের বড় মেয়ের এমন লাগামহীন কথায় ঘৃণার দৃষ্টিতে তাকায় তনয়া বেগম। হুঙ্কার ছেড়ে বলে, কে খারাপ তা ভালো করেই বোঝা যাচ্ছে। তুই এমন হবি জানলে জন্মের পরেই তোকে মেরে ফেলতাম। যাকে ছোটবেলা থেকে বড় করলি, মানুষ করলি, তাকে এসব বলতে লজ্জা করে না তোর? এই শিক্ষা পেলি, স্বামীর জন্য অন্ধই হয়ে গেছিস। আমার চেয়েও আপা দ্বিগুণ চেঁচিয়ে বলল, আমি অন্ধ হয়েছি না তোমরা? ওই মেয়েকে এখনো কিভাবে বাঁচিয়ে রেখছো মানুষের কথা থেকে? নোংরা মেয়ে তোমার, একদম ঠিক হয়েছে ওর সাথে। তিস্তা যেন ভাষা হারিয়ে ফেলল এসব শুনে। তারই আপন বোন তাকে এসব বলছে, এসব শোনারই ছিল। এতক্ষণ পথের মানুষের কথায় সে মূর্ছে গিয়েছিল, আর এখন ক্ষত বিক্ষত হয়েছে। সে নোংরা মেয়ে, দুলোভাই ভালো আর সে নোংরা। আপা কিভাবে বলল এসব? তবে আজ মেয়ে বলেই কি এত চঞ্চাট? মেয়ে হয়ে জন্মানোটা কি ছিল অভিশাপ? সপ্তাহ প্রায় মাঝের দিকে। এই তো আজ মঙ্গলবার, আর দুদিন পর ঘরোয়াভাবে হবে প্লাবনের বিয়ে। তারপর প্লাবন আর তিস্তার দূরত্ব হবে ওই মহাকাশের চেয়েও দূর পরিমাণ। কিন্তু মনের দূরত্ব, সেটা তো হবে না আদৌ। প্লাবন কেবল পুতুলের ন্যায় হয়ে আছে। মাঝে মাঝে কিছু করার না থাকলে চুপ থাকতে হয়, চুপ থেকে দেখে যেতে হয় ভাগ্যের খেলা। প্লাবনও আছে মন্ত্রে পথ চলছে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তিস্তাকে নিজের করে পাওয়ার প্রার্থনা বুকে পুষে রেখে না হয় মরার আগে আরেকবার মরবে। যে মৃত্যুটা হবে বিয়ে নামক শব্দে সম্পর্কে। বিষাদিনের হাতে সেই গোপন মানুষের ছবিখানা, যাকে সে লুকিয়ে রেখেছে সবার আড়ালে, হৃদয়ের মাঝে। রাজকীয় বারান্দায় দাঁড়িয়ে প্রিয় মানুষটিকে নিয়ে ভাবনা বিলাস করতে ব্যস্ত সে। ছবিখানায় খুব যত্নে হাত বুলিয়ে যায়, নিরন্তর চেয়ে থাকে সুপুরুষটির দিকে। চোখের পলক পড়ে না, শ্বাসও যেন থেমে থাকে। পুরুষটাই এমন, মানুষটা এমন, তাকে দেখে যেন পার করা যাবে জনম জনম। কিন্তু কি দুর্ভাগ্য, হায়, এই জনমই তো মানুষটা তার না। ভীষণ আফসোসের সমুদ্রে ডুবিয়ে মানুষটা আজ অন্য কারোর। বিষাদিনী অশ্রুসিক্ত নয়নে তাকায় ছবিটির দিকে, যেন মনে হচ্ছে মানুষটা তার সামনেই দাঁড়িয়ে আছে। শুকিয়ে যাওয়া পাতা পায়ে পিষে গেলে যে মর্মর শব্দখানা হয়, ঠিক তেমন শব্দে বিষাদিনী হাতে থাকা চুরিখানা ভেঙে ফেলল। হাতেও সামান্য আঁচ লাগলো। ক্ষত হলো সেই ভাঙার জন্য। হোক ক্ষত, এর চেয়ে বড় ক্ষত পুষে রেখে যত্নে বড় করেছে হৃদয়ের মাঝে। হৃদয় আঙিনার প্রেম নামক কলিটা হঠাৎ মূর্ছে গেল, শুকিয়ে গেল তার ডালপালা। বিষাদিনী প্রেম ফুলের এমন দশা দেখে তাচ্ছিল হাসে, নিদারুণ কষ্টমাখা কণ্ঠে বলে, আপনার জন্য তৈরি হওয়া ভালোবাসাটা কখন যে আমার আফসোসে পরিণত হলো তা টেরই পেলাম না। আহা, আপনাকে না পেয়ে আমার হৃদয় মাঝে সে কি আর্তনাদ। মাঝে মাঝে ভীষণ করুণা হয় এই মৃতদেহটার জন্য। সেদে সেদে ভালোবাসতে গিয়ে কত যন্ত্রণাই না পেল শেষমেশ। আমার ভালোবাসা আমায় সুখের থেকে বিষাদে বেশি দিয়েছে। আমার ভালোবাসা আজন্ম আফসোস হয়ে রইল। আপনাকে ভালোবেসে কি নিষ্ঠুর ভাবেই না মেরে ফেললাম আমি। আমার প্রেম পায়রাকে আমার লিখে যেতে ইচ্ছে হয় এক মহাকাব্য, যেখানে সাবধান বাণী হিসেবে থাকবে ভালোবাসা বারণ। আমি চাই না আমার মতন কেউ পড়ুক। ভীষণ কষ্ট হয় যে। একটি বিষণ্ণ কন্যার আকুতি ভরা কণ্ঠের বিচ্ছেদের গল্প কেউ শোনে না, কেবল ছবির ভেতর থাকা মানুষটার নিরলস তাকিয়ে রয়। তবুও শান্তি। মানুষটা রক্তে মাংসে না হোক, তবুও তো আছে। ছোট্ট শ্বাস ফেলে বিষাদিনী বাড়ির গেটের দিকে তাকাতেই একটু অবাক হয়। তার বাবা কোথায় যেন বের হয়ে যাচ্ছে। এ আর নতুন কি? আজ এখানে কাল ওখানে, এমন করেই নিজের পৈশাচিক সুখ খুঁজে নিচ্ছে সে। নিজের ঘরখানায় আরেকজন মানুষের উপস্থিতি টের পায় বিষাদিনী।
তৎক্ষণাৎ এক মুহূর্ত ব্যয় না করেই ছবিটা লুকিয়ে ফেলে তার আঁচলে। কিছু মানুষ, কিছু ব্যথা, কিছু বিষণ্ণতা গোপনেই থাক, একান্তই নিজের থাকুক। নিজের ছোট্ট বোনকে এ সময়ে এখানে দেখে অবাক হলো সে। কণ্ঠে অবাকের রেশ ধরে রেখেই বলল, আরে বিলাসিনী যে এখানে কেন? কিছু প্রয়োজন বুঝি? আপুর প্রশ্নে ঠোঁট এলিয়ে হাসল বিলাসিনী। কয়েক পা এগিয়ে এসে বড় বোনের মাথার গোছানো চুলগুলো গুছাতে গুছাতে বলল, তুমি কি সত্যি চলে যাবে আপুই? থেকে গেলে হয় না? চুপ করে যায় বিষাদিনী। এই জীবনে কেবলে এই মেয়েটাই তাকে থেকে যেতে বলেছে বলেই সে থেকে গেছে, না হয় কবে এই পাপ মহল থেকে পালিয়ে যেত। বিষাদিনী কিছুক্ষণ মনো থেকে বলে, থেকে গিয়ে কি হবে বিলাসিনী? আমার থেকে যাওয়াতে আদৌ কিছু আসে যায়? তিনি উত্তর দেয় না। কি উত্তরই দিবে? সত্যি আপুর থেকে যাওয়াতে কারোরই কিছু যায় আসে না। তবুও ক্ষীণ স্বরে বলল, আমার যে বড্ড একা একা লাগে। তুমি ছাড়া থাকতে যে আমার ভালো লাগে না আপুই। মনে হয় কথাগুলো জমে জমে আমার পেটটা বোধহয় ফুলেই যাচ্ছে। তোমার অভাবে কথাগুলো বলতে না পেরে বোধহয় আমি মরেই যাব। কিছুই হবে না তোমার, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি বিহীন থাকার, একা থাকার অভ্যাস করো বিলাসিনী। এই পৃথিবীতে সব মানুষই তোমাকে কিছু মুহূর্তের জন্য আনন্দ দেবে, পাশে থাকবে, কিন্তু দিন শেষে অবধি জীবনের পথ পার করতে হয় একাই। মনে রেখো, সবাই থেকে যাওয়ার জন্য আসে না। বিলাসিনী ছোট হলেও খুব বুদ্ধিমতী। বিষাদিনীর থেকে হাতে গুনে গুনে 7-8 বছরের ছোট হবে, কিন্তু সবকিছু সে দ্রুত বুঝে যায়। দুবোন যখন নীরবতায় আচ্ছন্ন, তখন বিষাদিনীর হঠাৎ একটা কথা মনে পড়ে। দ্রুত বোনকে জিজ্ঞেস করে, তুমি যে ছেলেটাকে পছন্দ করতে, তার কি খবর জানিয়েছো? সে কথাখানা পত্র না দেবে বলেছিলে। সেই আমাকে পত্রটা দিয়েছে আপু। বিষাদিনী অবাক হয় বোনের সাধারণ কথায়। অন্যান্য সময় হলে বোন অতি উৎকণ্ঠায় আনন্দে লাফালাফি করত, তবে আজ এত নিশ্চুপ কেন? বোনের বয়স সবে 15, কিন্তু সে একজনকে ভীষণ পছন্দ করে। ছেলেও খারাপ না, তাদের এলাকারই বড় বাড়ির ছেলে, পড়াশোনা জানা। বোন যখন সে ছেলের কথা বলতো, বিষাদিনী তখন খেয়াল করত বোনের চকচক করা চোখখানা। তবে আজ সে চোখে উচ্ছ্বাস নেই। এত বড় খুশির খবরও বোনের উচ্ছ্বাস নেই কেন? অবাক কণ্ঠে বিষাদিনী বলল, চিঠি দিয়েছে? কবে? তুমি আমায় বললে না যে। আর তুমি নিশ্চয়ই ভীষণ খুশি। বলিনি কারণ এটা বলার মতো তেমন কিচ্ছু না। ভালোবাসা বলে কিচ্ছু নেই আপুই। ভালোবাসলে বুঝতে হবে যে সবাই এই পৃথিবীতে পুরার ক্ষমতা নিয়ে আসে না তো। তুমি না হয় অপূর্ণতা নিয়ে নিজেকে সামলে নিয়েছো, আমি পারবো না। ছেলে যার ডাকে কোনো ভরসা নেই আমার। ভালোবাসলে যদি লুকিয়ে কাঁদতে হয়, ছোট্ট বক্সে যত্ন করে রাখা ছবিগুলো আগলে রাখতে হয়, আর সেই ছবিতেই যদি নিজের সুখ খুঁজে নিতে হয়, তাহলে এই ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই আপুই। বিষাদিনী যেন চমকের উপর চমক খায়। তবে কি তার বিষণ্ণতা কেউ বুঝলো? আর কয়েকদিন পরে শুরু হবে তিস্তাদের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু তিস্তার কোনো হেলদোল নেই। গ্রামের লোক, সাথে তার আপুর ও দাদির পরিবর্তনে যেন সে স্তম্ভিত। মধুসখী রাজকীয় ঘাটে বসে আছে সে। দৃষ্টি তার মধুসখীর জলে নিবদ্ধ। কি সুন্দর জল, দেখলেই শরীর জুড়িয়ে যায়। কিন্তু তিস্তা রাত জুড়াচ্ছে না। সে বারবার ভাবছে, হাজারবার ভাবছে, কি হচ্ছে তার সাথে। কেউই তো তাকে বিশ্বাস করছে না। মাস্টার মশাই, সে বিশ্বাস করবে তো? তিস্তার ভিতর থেকে কান্নারা ছিটকে আসছে, কিন্তু সে কাঁদবে না। সে জানে মাস্টার মশাই তাকে কখনোই অবিশ্বাস করবে না, কিন্তু সমাজ বাঁচতে দিবে? তিস্তা মধুসখীর জল স্পর্শ করে দারুণ একটা প্রতিজ্ঞা করলো, যদি মাস্টার মশাই মুখ ফিরিয়ে নেয় তার থেকে, তবে সে এই মধুসখীতেই প্রাণ বিসর্জন দিবে।
কিন্তু মাস্টারমশাই না আসা অবধি সে বাঁচবে, লড়াই করে টিকে থাকবে। তার যে বাঁচার অনেক শখ। এই আমাদের তিস্তা নদী না? ভালো গম্ভীর পুরুষালী কণ্ঠে ফিরে তাকালো তিস্তা। সামান্য চমকে উঠে দাঁড়ালো, বিস্মিত কণ্ঠে বলল, হরপ্রসাদ দাদা, কবে এলে শহর থেকে? হরপ্রসাদ ঘাটের 2টা সিঁড়ি ডিঙিয়ে এলো। সরল সোজা মানুষটা তিস্তার মাথায় হাত বুলিয়ে বলল, আছিস তিস্তা? তিস্তার ঝিমিয়ে আসা কান্নাটা পুরোপুরি থেমে গেল। নিস্তব্ধ হলো পরিবেশ। উত্তেজিত কণ্ঠে সে বলল, তুমি আমায় দেখে হাসাহাসি করনি হরপ্রসাদ দাদা? জানো সবাই না আমার সাথে কেমন করে, কিভাবে যেন তাকায়। আমার আপাও আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে। সত্যি মাস্টারমশাই কেমন আছে গো? কবে